কণ্ঠ, সোহা, তারিফ, তাহিয়া এবং রিয়াকে দেখে চমকে যায় তোহা। কণ্ঠ আপু, তারিফ ভাইয়া তোমরা? কণ্ঠ তোহার দিকে এগিয়ে যায়। ওই বৃদ্ধ মহিলা কণ্ঠকে থামিয়ে বলে, আপনারা এখানে আসার কারণ ঠিক বুঝতে পারলাম না। কণ্ঠ বেশ ভদ্রতার সাথেই বলো, আসলে আন্টি আমরা তোহাকে নিয়ে যেতে এসেছি। বৃদ্ধ মহিলা ভুরু কুঁচকে তাকালো তোহার দিকে, অতঃপর প্রশ্ন করে কণ্ঠকে, নিয়ে যেতে এসেছো মানে? ও কোথায় যাবে? কণ্ঠ আগের ন্যায় বলে ওঠে, শানের কাছে। সুফিয়া বেগম বেশ তেতে উঠল, ও কোথাও যাবে না, ওর বিয়ে ঠিক হয়েছে। আর ও যদি... আপনি থামুন। কণ্ঠ সুফিয়া বেগমকে থামিয়ে দিল, তোহার দিকে সম্পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করে। ইতিমধ্যে তোহা কেঁদে কেটে একাকার অবস্থা। তুমি আমাকে বলো, তুমি কি যেতে চাও? তোহা এক পলক তাকালো সুফিয়া বেগমের দিকে। তিনি চোখ রাঙিয়ে বলো, যদি আজ তুই যাস তাহলে তোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। এটা কিন্তু আমাদের শেষ কথা। তোহা মাথা নিচু করে নেয়। কণ্ঠের হাত ধরে বলে, কার কাছে যাব আপু? শান আমাকে ছেড়ে চলে গেছে। কণ্ঠ তোহার বাহুতে হাত রেখে বলো, ও পরিস্থিতির শিকার, কিন্তু এখনও আছে। তুমি বলো যাবে। তোহা সাহস করে কণ্ঠের হাতে হাত রাখল। কণ্ঠকে নিয়ে বের হতেই যাবে তখনই সুফিয়া বেগম চেঁচিয়ে উঠল, তুই কিন্তু আর কখনোই বাড়িতে ফিরতে পারবি না, মনে রাখিস। তোহা এক নজর বাড়িটা দেখে কণ্ঠের সাথে এগিয়ে যেতে লাগলো। ফ্লাইট সবেমাত্র ল্যান্ড করেছে। একটা ট্যাক্সি ডেকে নেয় তুফাইল। বাড়ির কাউকে জানাতে চাইছে না, ওখানে গিয়েই সবটা সবাইকে বুঝিয়ে বলবে। আমার হাতটা ধরে রাখবেন, আমার একটু ভয় লাগছে। তুফাইল ওরিয়েনের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আসলেই মেয়েটা খুবই সহজ সরল। তুফাইল অরিনের হাতটা শক্ত করে ধরে গাড়িতে উঠে বসল। সকাল সকাল রান্না করতে ব্যস্ত আনিকা আহমেদ, ওনাকে সাহায্য করছে তনয়া আহমেদ। সবে মাত্র চায়ের কাপে চুমুক দিলেন আহাদ আহমেদ, তৎক্ষণাৎ বাড়ির কলিং বেল বেজে উঠল। কে এসেছে গো? রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল তনয়া আহমেদ। আহাদ আহমেদ উঠতেই যাবেন তখন শাহাদ আহমেদ এসে বলল, তুমি বসো ভাইয়া, আমি দেখছি। আচ্ছা। শাহাদ আহমেদ এগিয়ে গেলেন সদর দরজার দিকে। দরজা খোলা মাত্রই তিনি চমকে ওঠে, তুফাইল, বাবা আমার! আবেগে ছেলেকে বুকে চেপে ধরল শাহাদ আহমেদ, চেঁচিয়ে উঠলেন, ভাইয়া দেখো কে এসেছে। আহাদ আহমেদ উঠে দরজার কাছে গেলেন। তুফাইলকে দেখে অধর প্রসারিত করে হেসে উঠল। তুফাইল, আয় আয়, ভেতরে আয়, তুই আসবি জানালি না? তুফাইল ভেতরে আসলো না, হাত বাড়িয়ে কাউকে ডাকলো। অরিন হাত বাড়িয়ে দেয়, ওকে নিয়ে ভেতরে প্রবেশ করল তুফাইল। শাহাদ আহমেদ উৎফুল্ল কণ্ঠে আনিকা আহমেদকে ডাকতে লাগলো, কই গো, এসে দেখো কে এসেছে। ভাবি তুমিও এসো তাড়াতাড়ি। তনয় আহমেদ এবং আনিকা আহমেদ দুজনই বেরিয়ে আসে। তুফাইলকে দুজনেই রীতিমতো নির্বাক। ওরা সত্যি এখন ওকে আশা করেনি। আনিকা আহমেদ আবেগে কেঁদে ওঠে। তুফাইল আলতো হাতে মাকে জড়িয়ে ধরে, কাঁদছো কেন? এই তো আমি এসে গেছি। তুফাইলের কথায় আনিকা আহমেদের কান্নার বেগ বাড়তে লাগলো। এই, তুই এতদিন মায়ের সাথে কথা না বলে থাকতে পারলি? এত অভিমান! তুফাইল মুচকি হাসে। ওদিকে চুপচাপ দাঁড়িয়ে আছে অরিন। তনয় আহমেদ ওর কাছে গিয়ে বাহু ধরে বলল, তুমি কে? তুফাইল, ওকে। সবাই এবার অরিনের দিকে লক্ষ্য করল। আনিকা আহমেদ তুফাইলকে উদ্দেশ্য করে বলেন, হ্যাঁ রে তুফাইল, ওকে। তুফাইল অরিনের দিকে তাকিয়ে এক বাক্যে বলে ওঠে, আমার স্ত্রী। আনিকা আহমেদ চমকে ওঠেন, কি? তুই বিয়ে করেছিস? তুফাইল কিছু বলতে যাবে তার পূর্বে আনিকা আহমেদ চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে ফেলে, ও মা গো, তুই এতই রাগ করলি যে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে ফেলি? সিহ তুফাইল, তোর থেকে আমি এটা আশা করিনি। তনয় আহমেদ আনিকা আহমেদকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলো, আহা ছোট, আগে তুফাইল কি বলতে চাইছে সেটা শোন। না আপা, আমি কিছু শুনতে চাইছি না, আমার যা বোঝার আমি বুঝে গেছি। আনিকা আহমেদ রেগে দোতলায় চলে গেল। ওদিকে তুফাইল সবার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে সবাই জানতে চায় সবটা। একে একে সবকিছু খুলে বলে সে। তনয় আহমেদ প্রচণ্ড রকম খুশি হয়। অরিনের কাছে গিয়ে ওর হাতে ধরে বলে, অরিন মা, তুমি মন খারাপ করো না, ছোটটা একটু অবুঝ, এখন রেগে আছে তাই এমন করছে, রাগ কমে গেলে ঠিক তোমায় কাছে টেনে নেবে। অরিন নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে। তুফাইল চোখের ইশারায় বলো, শান্ত থাকতে। হ্যালো, কোথায় তুমি? কলেজ থেকে উধাও হয়ে গেলে হঠাৎ?
সকাল থেকে কলেজে কণ্ঠকে দেখতে পাচ্ছে না। বার কয়েক ফোন করার পরও কণ্ঠ রিসিভ করেনি। অবশেষে লাস্টবার কল করা মাত্র সে রিসিভ করলো। তাতে ঝাঝালো কণ্ঠে কথাগুলো বলে উঠল তুর্য। কি হলো, কিছু বলছো না কেন? কোথায় আছো তুমি? কণ্ঠ বেশ উদ্বিগ্ন হয়ে বলে, স্যার আপনি প্লিজ তাড়াতাড়ি ধানমন্ডির দিকে যে কোর্ট প্রাঙ্গণে আছে ওখানে চলে আসুন। তুর্য ভ্রুকুটি করে শুধায়, কোর্টে কেন? প্লিজ আপনি আসুন আগে, এরপর সবটা বলবো। তুর্য তৎক্ষণাৎ কলেজ থেকে বেরিয়ে পড়ল। ফোন কানে রেখেই গাড়িতে উঠে পড়ল, আসছে আমি। কণ্ঠ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। অপেক্ষার অবসান ঘটিয়ে প্রবেশ করলো তুর্য। কণ্ঠ, কি হয়েছে তোমার? ঠিক আছো তুমি? কণ্ঠ তুর্যের কাছে ছুটে আসে। হ্যাঁ আমি ঠিক আছি, চলুন আপনি আমার সাথে। কোথায়? আহা, এত প্রশ্ন না করে চলুন না। কণ্ঠ তুর্যকে নিয়ে কোর্টের ভেতরে যায়। সোহা, শান, তারিফ, তাহিয়া, রিয়া আর একটা মেয়ে উপস্থিত আছে। অবাক দৃষ্টিতে তাকালো তুর্য কণ্ঠের দিকে। কি হচ্ছে এখানে? কণ্ঠ তুর্যের সামনে একটা কাগজ ধরে বলো, এখানে সাক্ষী হিসেবে আপনি সাইন করে দেন। কিসের সাক্ষী? বিয়ের। মানে? আপনি সাইন করুন, এরপর সব বলছি। কণ্ঠ এক প্রকার তুর্যকে দিয়ে জোর করে সাইন করিয়ে নেয়। এরপর নিজেও সাইন করে। তারিফ দুটো বিয়ের মালা নিয়ে আসে। একে অপরকে মালা পরিয়ে দেয় তোহা এবং শান। এত সময় পর তুর্য বুঝতে পারল তোহা আর শানের বিয়ে হয়েছে। তুর্য কণ্ঠের হাত টেনে নিয়ে সাইডে সরে গিয়ে দাঁড়ালো। কি হচ্ছে এগুলো? ওদের ফ্যামিলি কোথায়? এসবের মতো তুমি? কণ্ঠ ফিক করে হেসে উঠল। ভালোই তো করেছি, দুজন ভালোবাসার মানুষকে এক করে দিলাম। তুর্য কণ্ঠের হাত ধরে বলে, যদি এসবের মতো তোমার কিছু হলে তখন কি হতো? কিছুই না, ভয় পাওয়ার দরকার নেই। আর এমনিতেও তো আপনি আছেন আমাকে রক্ষা করার জন্য। কণ্ঠ আর তুর্য কথা বলছে। দূর থেকে দাঁড়িয়ে সব দেখছে শান, তারিফ, তোহা। শান অকপটে বলে ওঠে, আমরা সেই ছোট থেকে ফ্রেন্ড, কিন্তু কণ্ঠ আর রিয়ার সাথে তো কলেজে এসে দেখা হয়েছে। তবুও মেয়েটা আমাদের কত আপন হয়ে উঠেছে। তারিফ সহমত পোষণ করে বলে, ঠিক বলেছিস, সব কিছুতে আগে আগে থেকে সব সমস্যার সমাধান খুঁজে দেয়। শান কি একটা ভেবে কণ্ঠের দিকে এগিয়ে যায়। তুর্য কণ্ঠকে ইশারা করে। তৎক্ষণাৎ শান এসে কণ্ঠকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ সো মাচ কণ্ঠ। কণ্ঠ শানের ঘাড়ে হাত দিয়ে বাহবা দেয়, কিন্তু ওদিকে অন্য একজন মুখ ঘুরিয়ে নেয়। তার বুকের বাঁ পাশটা চিনচিনে ব্যথা করছে। কণ্ঠ, আমাদের যেতে হবে। কোথায় যাব স্যার? তোমাদের বাড়িতে। রিয়া তুমিও এসো। রিয়া আর কণ্ঠ বেরিয়ে পড়ল। যাওয়ার পূর্বে তারিফ বলল, আজকে রাতে তোহা আর শানকে ওদের কাছে রাখতে। কাল এসে ঠিক করবে কি করা যায়। বাড়িতে এসে এমন কিছু দেখবে আশা করেনি কণ্ঠ। অরণ্যর সামনে দাঁড়িয়ে আছে এই সেই মেয়ে যার সাথে কিছুদিন আগে তার ফোনে কথা হয়েছে। কণ্ঠ ছুটে যায় অরণ্যের কাছে। ও মাই গড, তুমি এখানে? ভাইয়া নিয়ে এসেছে? অরেন কিছুই বলতে পারল না। তুফাইল সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে উঠল, হ্যাঁ তোর কথা শুনে নিয়েছি বোন, বউ বানিয়ে ফেলেছি। কণ্ঠ অরেনকে জড়িয়ে ধরল। ওয়াও, সত্যি বিশ্বাস হচ্ছে না। বাই দ্য ওয়ে, বিয়ে যখন করেছো তাহলে অবশ্যই পার্টি চাই কিন্তু ভাইয়া। হ্যাঁ হ্যাঁ পাবি। তুর্য কেমন আছো? তুর্য সৌজন্যমূলক হাসি মুখে এনে বলে, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? এই তো ভালোই আছি। থ্যাঙ্কস, আমার এক কথায় বোনটাকে নিয়ে এসেছো। ইটস ওকে, এসব আবার থ্যাঙ্কস দিতে হয় নাকি? কণ্ঠ মাঝখান থেকে বলে উঠে, তোমরা কথা বলো, আমি বাকিদের সাথে দেখা করে আসছি। কণ্ঠ দৌড়ে উপরের ঘরে যায়। তনয় আহমেদকে দেখা মাত্র জড়িয়ে ধরে, বড় মামি। তনয় আহমেদও কণ্ঠকে জড়িয়ে ধরে, কেমন আছিস? এই তো তোমাদের দেখা মাত্র ভালো হয়ে গেছি। তাই? হুম। আচ্ছা ছোট মামি কেমন আছে? কোথায় উনি? তোর ছোট মামি সেই তুফাইলের সাথে রাগ করে নিজের ঘরে বসে আছে। তাহলে আমি দেখা করে আসি। না এখন যাস না, ওকে একটু একা থাকতে দে। তুই বরং চা নিয়ে যা স্টাডি রুমে, ওরা খুশি হবে। কণ্ঠ সাইড ট্রে নিয়ে স্টাডি রুমে গেল। ওখানে বসে আছে আহাদ আহমেদ এবং শাহাদ আহমেদ। আমি কি ভেতরে আসবো? কণ্ঠের গলা শুনে আহাদ আহমেদ এবং শাহাদ আহমেদ দুজনেই ঘাড় ফিরিয়ে তাকালো। কণ্ঠকে দেখে বেশ খুশি হয় দুজনে, কিন্তু আহাদ আহমেদ খুশিটা চেপে যায়। আয় কণ্ঠ। শাহাদ আহমেদ তাকে ভেতরে আসতে বলে। কণ্ঠ ভেতরে এসে সেন্টার টেবিলের উপর চায়ের ট্রে রাখলো। কেমন আছেন আপনারা? দুজনেই বেশ ভালো করেই বলে, ভালো আছে। আহাদ আহমেদ চায়ের কাপে চুমুক দিয়ে বলো, তা তুমি কি আজ এখানে থাকবে? কণ্ঠ গলা খাদে নামিয়ে বলে, না স্যার আছেন, ওনার সাথে ফিরে যাব। আহাদ আহমেদ আনমনে বলে উঠল, ও
কণ্ঠ তাড়াহুড়ো করে বলল, আচ্ছা আপনারা থাকুন, আমি নিচে যাচ্ছি। কণ্ঠ রুম থেকে বের হতে যাবে তখন আহাদ আহমেদ মৃদুস্বরে বলল, কাল একটা অনুষ্ঠান আছে তুফাইল আর অরেনকে নিয়ে, তোমরা কিন্তু এসো। আমি অবশ্য জানিয়ে দিতাম, কিন্তু তোমরা যখন আজ এসেছো তাই বলে দিলাম। কণ্ঠ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আহাদ আহমেদ ফের বলল, পারলে 2-3 দিনের জন্য এসো একেবারে, অনেক তো এখানে থাকো না। কণ্ঠ থাকার কথা শুনে গদগদ হয়ে ওঠে খুশিতে। সন্ধ্যার দিকে বাড়ি ফিরে যায় কণ্ঠ আর তুর্য। কণ্ঠ কয়েকবার তুর্যকে ডাকলেও সে শুনে না। হঠাৎ রাগের কারণ বুঝতে পারল না কণ্ঠ। নীলার সাথে বেশ কিছুক্ষণ গল্প করলো কণ্ঠ। এরপর রহনা খান, সাহা এবং কণ্ঠ মিলে সবার জন্য খাবার বেড়ে দেয় টেবিলের উপর। সব তো ঠিকই খেয়ে নেয়, কিন্তু তুর্য বাদে। কণ্ঠ কয়েকবার খাওয়ার জন্য ডেকেছিল তাকে, কিন্তু সে বলেছে খিদে নেই তার, তাই আর জোর করেনি কেউ। রুমে এসে দরজা বন্ধ করে দেয় কণ্ঠ। তুর্য বিছানার এক পাশে শুয়ে আছে। কণ্ঠ আলমারি থেকে একটা ঢিলা দেখে একটা কামিজ বের করে পরে নেয়। লাইট অফ করে বিছানায় এসে শুয়ে কণ্ঠ। কি হয়েছে আপনার? কণ্ঠ তুর্যকে পিছন থেকে জড়িয়ে ধরে, কথাটা জিজ্ঞেস করে। তুর্য কণ্ঠকে সরিয়ে দেয়। কিছু হয়নি আমার, ঘুমাবো, গুড নাইট। কণ্ঠ আবারও জড়িয়ে ধরে তুর্যকে। ঘুম না, আগে বলুন মন খারাপ কেন? মন খারাপ থাকলেও কি না থাকলেও কি? কণ্ঠ ফিক করে হেসে উঠল। হুট করে তুর্যের উপর উঠে বসে। কে করছো না? নামো। আগে বলতে হবে কি হয়েছে। বললাম তো কিছুই না। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে জড়িয়ে ধরুন। তুর্য অকপটে বলে ওঠে, কেন, তোমার শান আছে না, তোমাকে জড়িয়ে ধরতে বলো? কণ্ঠ এইবার বুঝতে পারে তুর্যের রাগের কারণ। সে শব্দ করে হেসে উঠল। হ্যাঁ হ্যাঁ, এইটা কারণ? আচ্ছা, এই জন্য আপনার এত অভিমান হয়েছে? তুর্য দ্রুত বলে ওঠে, না, আমার কোনো অভিমান নেই। কণ্ঠ মেঘে রাগ দেখিয়ে বলো, আপনি কি আমাকে জড়িয়ে ধরবেন, নাকি শানের কাছে চলে যাব? তুর্য সুচালো দৃষ্টিতে তাকায় কণ্ঠের দিকে। এত সাহস? বলেই কণ্ঠকে নিচে নিয়ে আসে। তুমি আমার, তাহলে আমি ছাড়া আর কেউ স্পর্শ করবে না। কণ্ঠ তুর্যের গালে আদরে স্পর্শ দেয়। ও তো বন্ধু হয়, এত রাগ করতে আছে? তুর্য বেশ গাল ফুলিয়েই বলে উঠল, যাই হোক, আমি যা বলেছি তাই। তোমাকে কেউ স্পর্শ করলে আমার কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, কেউ ধরবে না, এখন আমাকে জড়িয়ে ধরুন, ঘুমাবো আমি। তুর্য আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে কণ্ঠকে। কণ্ঠও সায় দেয়। জানালার এক পাশে দাঁড়িয়ে আছে তোহা। আজ তার মনটা ভীষণ খারাপ, কিন্তু তা তো হওয়ার নয়। সে তো পেয়েছে নিজের মনের মানুষটাকে। তবে কেন তার মন খারাপ? কারণটা বোধহয় সেই ছেড়ে আসাটা। শুকনো শ্বাস পেলে রুমের ভেতর আসে শান। কারো উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে দেখে তোহা। শানকে তার বুকের ভেতর দুমড়ে মুচড়ে উঠল। লোকটা কি করে পারলো তাকে? তোহা। শানের ডাক শুনেও মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকালো তোহা। শান তোহার দিকে কিছুটা এগিয়ে গেল। খুব অভিমান করে আছে আমার ওপর? তোহা স্ফুট স্বরে বলো, না তো, আমি অভিমান করার কে? শানের গলা কাঁপছে, কথা বলতে পারছে না সে। সত্যি সে মেয়েটাকে বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছে। ফট করে হাঁটু গেড়ে বসে পড়ল। আমাকে ক্ষমা করে দেবে? আমি সত্যি অন্যায় করেছি, ট্রাস্ট মি, আমি তোমাকে ভালোবাসি। তোহা শানকে দাঁড় করিয়ে জড়িয়ে ধরল। এমন করে বলবেন না, আমিও তো আপনাকে অনেক ভালোবাসি, আপনি প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। শানের হাতের বাঁধন দৃঢ় হয়। সে তোহাকে জড়িয়ে বলে, প্রমিস করছি, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। সকালবেলা শান তোহাকে নিয়ে তার আপুর বাড়িতে যায়, কিন্তু শানের বোন তাসফিয়া তাদের ঢুকতে দেয় না। তার উপর আরও অনেকটা খারাপ কথা শুনিয়ে দেয়। তুই যা করেছিস নিজের ইচ্ছায়, তো এখন গিয়ে বউ পেলে দেখা। তাসফিয়ার কথা শুনে আশ্চর্য হয় শান। সেও হার মানতে রাজি নয়। সেও তাসফিয়ার মুখের উপর বলে দেয়, ঠিক আছে, তুমি দেখে নিও, বউ পালাবো আর ভালোও করব। আমি তোমাকে এতদিনেও চিনতে পারলাম না আপু। যাই হোক, তোমরা ভালো থাইকো, যাচ্ছি আমরা। তাসফিয়া তাচ্ছিল্য করে বলে, যা যা, তোর বউ তুই পাল, যা ইচ্ছে কর, আপদ বিদায় হ। শান্ত আর হাত শক্ত করে তাসফিয়ার বাড়ি থেকে বেরিয়ে গেল। কি করবে কিছুই জানা নেই। তবে সে একটা জিনিস ভালো করে ঠিক করে নেয়, যাই হোক, আর কখনো কারো উপর বসে খাবে না। তোহাকে নিয়ে রাস্তায় নেমে পড়ে শান। ছোট্ট একটা বাড়ি ভাড়া করে নেয় শান। 2টো রুম, একটা বসার ঘর এবং আরেকটি শোয়ার ঘর। শোয়ার ঘরের পাশে ছোট্ট একটা আরেকটা কুঁড়ে ঘরের মতো আছে, ওইটা রান্নাঘর হিসেবে ধরা হয়। মাসে 4,500 টাকা। বাড়িটা পাওয়াতে বেশ স্বস্তি বোধ করে শান। প্রায় ঘন্টাখানেক হয়েছে বন্ধুদের
কারোর সাথে কথা হয়নি শানের, তাই ভাবলো খাওয়া দাওয়া শেষে সবার সাথে কথা বলে নেবে। আজ বাসায় রান্না হবে না, সবেমাত্র মেয়েটা এসেছে, এখন এসব করতে দিতে চায় না শান। আর এমনিতেও রান্না করার মতো কোনো জিনিসপত্র নেই তাদের। শান তোহাকে রেখে বাইরে থেকে খাবার নিয়ে আসে। খাওয়া দাওয়া শেষে গ্রুপে কল করে, সবাই জয়েন হয়। তারই বিরক্ত নিয়ে বলে উঠল, কী রে ভাই, সকাল সকাল ওভাবে বেরিয়ে গেলি? কণ্ঠ মেয়েকে রাগ দেখিয়ে বলো, তুই কি তোর আপুর বাড়িতে গিয়েছি? শান ফুস করে শ্বাস টেনে সবকিছু বলল। সবাই সব শুনে ভীষণ মর্মাহত হয়। একটা কথাই ভাবতে থাকে, কেউ কি করে নিজের আপন ভাইয়ের সাথে এমন করতে পারে। তোরা প্লিজ রাগ করিস না, আমি ঠিক আছি। সোহা বলে, আচ্ছা ঠিক আছে, তোহা কোথায়? শান পাশে তোহার দিকে তাকিয়ে বলো, ওই তো আমার পাশেই বসে আছে। কণ্ঠ বলে ওঠে, তুই আমাদের ঠিকানা দে বাড়ির, বিকেলে আসছে। শান বিব্রত বোধ করে। কি করে ওদের এই বাসায় আনবে? ঘরে একটা খাট পর্যন্ত নেই, তাহলে কি করে ওদের নিয়ে আসবে? শান কথা ঘুরানোর চেষ্টা করে বলে, আরে স্যার, তো তোরা এসে কি করবি? তারিফ ধমকের স্বরে বলে, চুপ কর শালা, বেশি কথা কয়, চুপচাপ ঠিকানা দে। শান শুকনো শ্বাস ফেলে ওদের ঠিকানা দিয়ে দেয়। রুমের এক কোণে দাঁড়িয়ে আছে অরিন, ভয়ে তার হাত পা কাঁপছে। আনিকা আহমেদ সুচালো দৃষ্টিতে তাকিয়ে আছে অরিনের দিকে। এসো এদিকে। বেশ ঝাঁঝালো কণ্ঠে অরিনকে ডাকলো আনিকা আহমেদ। অরিন ধীর পায়ে এগিয়ে যায়। আনিকা আহমেদ চোখের ইশারায় পাশে বসতে বলে অরিনকে। সেও বাধ্য মেয়ের মতো বসে পড়ল। তৎক্ষণাৎ আনিকা আহমেদ ওয়ার্ড্রোব থেকে একটি লাল রঙের শাড়ি আর ম্যাচিং করা ব্লাউজ নিয়ে আসে, সাথে একটি বক্স। এই নাও, অনুষ্ঠানে এগুলো পরবে। অরিন খুশিতে গদগদ হয়ে আনিকা আহমেদকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ মা। আনিকা আহমেদ ভুরু কোচকালো, তাতে অরিন সরে যায়। যাও যাও নিজের ঘরে। অরিন ছুটে তুফাইলের ঘরে চলে গেল। উৎসাহ নিয়ে তুফাইলকে শাড়ি আর বাকি জিনিসগুলো দেখায়। দেখুন দেখুন, এগুলো শাশুড়ি মা দিয়েছে। ইস, এগুলো আমাকে দিয়েছে ভাবতেই আনন্দ লাগছে আমার। অরিনের খুশি দেখে ভেতরে ভেতরে স্বস্তি পায় তুফাইল। ওর হাত থেকে জিনিসগুলো নিয়ে বিছানার উপর রেখে দরজা বন্ধ করে দেয়। অরিন বোকা বোকা ভাবে জিজ্ঞাসা করে, কি হলো, দরজা কেন বন্ধ করছেন? তুফাইল ফট করে অরিনের কাছে এসে ওকে কোলে তুলে নেয়। ক্যাবিনেটের উপর বসিয়ে দেয় তাকে। খুবই নিকটে এসে দাঁড়ালো তুফাইল। ক্ষণিকের জন্য থমকে যায় অরিন। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে তার। প্রেম প্রেম পাচ্ছে, চলো একটা খেলা করি। অরিন বেশ লজ্জা পায়। তুফাইলের বুকে আলতো করে ধাক্কা দেয় সে। সরিয়ে দেওয়ার বৃথা চেষ্টা করে। তুফাইল তার বলিষ্ঠ হাতে অরিনের কোমর চেপে ধরে। মৃদুস্বরে চেঁচিয়ে উঠে অরিন, উফ। তুফাইল অরিনের নাকের ডগায় কামড়ে ধরে। অরিন তুফাইলের চুল খামচে ধরে। একসময় তুফাইল অরিয়ানের মুখে অসংখ্য চুমু দেয়। তুফাইল নাক, মুখ, কপাল, গাল। একসময় বুকের দিকে অগ্রসর হয় সে। অরিন তীব্র কাঁপুনি অনুভব করে অন্তপুরে। তুফাইল অরিনের বুকের মধ্যভাগে অধর চুমু এঁকে দেয়। চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে অরিনের। এত সুখ সে কোথায় রাখবে? অরিন আলতো হাতে তুফাইলের বুকে হাত রাখে। আবার সে চোখ বুঝে নেয় তুফাইল। এক এক করে শার্টের প্রতিটি বোতাম খুলে দেয় অরিন। বুকে চুমু দেওয়া মাত্রই তুফাইল অরিনকে টেনে পাঁজা কোলে তুলে নেয়। একসময় বিছানায় নিয়ে যায় তাকে। সময় নষ্ট না করে অরিনের মাঝে ডুব দেয়। কিন্তু তৎক্ষণাৎ অরিন বাধা দেয় তুফাইলকে। আপনি পাগল। তুফাইল নাক মুখ কুঁচকে বলে, আটকাচ্ছ কেন? অরিন তুফাইলের কপালে চুমু দিয়ে বলো, দিন, বাড়িতে সবাই জেগে আছে, আসা যাওয়া হচ্ছে। আপনি কি ভুলে গেছেন এভাবে আমরা দরজা বন্ধ করে রেখেছি? কি ভাববে সবাই? তুফাইল নিজের চুল খামচে ধরেছে। বিরক্ত লাগছে তার, প্রচণ্ড রকম। অরিনকে বুকে নিয়ে কিছুক্ষণ শুয়ে রইল সে। রুমে এসে দরজার কাছে হেলান দিয়ে দাঁড়ালো কণ্ঠ। তুর্য খালি গায়ে পুশ আপ করছে। কণ্ঠ মুচকি হেসে বলো, আমি আসবো? তুর্য চোখের ইশারায় কাছে ডাকে। কণ্ঠ তুর্যের কাছে গিয়ে ফট করে ওর পিঠের উপর বসে পড়ল। তুর্য কণ্ঠকে উপরে বসিয়ে পুশ আপ করতে লাগলো। কণ্ঠ অস্ফুট স্বরে বলল, আমি আপনার সম্পর্কে একটা সিক্রেট কথা জানতে পেরেছি স্যার। তুর্য থেমে গেল। কণ্ঠকে নামতে বলল পিঠ থেকে। কণ্ঠ নেমে ফ্লোরে বসে পড়ল। ওর ঠিক পাশে তুর্য বসল। কণ্ঠ সাইডের চেয়ার থেকে টাওয়াল নিয়ে তুর্যের হাতে দেয়। তুর্য মুখ মুছে নিজেকে ধাতস্থ করে জিজ্ঞাসা করল, কি সিক্রেট জানতে পারলেন ম্যাডাম, যেটা আমি জানি না? কণ্ঠ মুখে মুচকি হাসি ঝুলিয়ে পড়ে, জানেন, বিয়ের আগে একটা লোক আমাকে ফোন করে ভালোবাসি বলতো। কথাটায় চমকে ওঠে তুর্য। কেমন জানি লাগছে তার। এলোমেলো দৃষ্টি ফেলছে আশেপাশে।
কণ্ঠ ফট করে তুর্যের পায়ের উপর মাথা রেখে ফ্লোরে শুয়ে পড়ে। ওর দিকে তাকিয়ে বলো, আপনি আমাকে অনেক ভালোবাসেন তাই না? সামনাসামনি বলতে পারেনি, তাই অচেনা নাম্বার থেকে কল করেছিলেন। তুর্য খানিকটা ঝুঁকে কণ্ঠের কপালে চুমু দেয়, ফুস করে শ্বাস টেনে বলে, একটু বেশি ভালোবাসি। আর অচেনা নাম্বার থেকে কল করার বিষয়টি হলো দুষ্টুমি। যতই হোক, আই অ্যাম ইউর প্রফেসর। কণ্ঠ খিলখিলিয়ে হেসে উঠল। এখন আমার কিছু চাই। আচ্ছা, বলো কি চাই? কণ্ঠ উঠে বসলো, পেটে হাত দিয়ে বলল, আমার পেটটা কেমন জানি খালি খালি লাগছে। তুর্য ফট করে বলে উঠল, তুমি কিছু তো খাওনি, তাই এমন লাগছে, চলো কিছু খেয়ে নাও। তুর্য উঠে দাঁড়ালো, কণ্ঠ উঠে যায়, গাল ফুলিয়ে বলে, আরে এই খালি সেই খালি নয় রে বাবা, আমি তো অন্য কিছু বলছিলাম। ভুরু কুচকে তুর্য, বুঝলাম না। কণ্ঠ তুর্যের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমারও নীলা আপুর মতো একটা ছোট্ট কিছু পেতে চাই। তুর্য কণ্ঠকে পিছন থেকে জড়িয়ে ধরে, সামনে পরীক্ষা, প্রস্তুতি নেও, এসব চিন্তা ঝেড়ে ফেলো। না না, চাই চাই, পড়াশোনা শেষ করো। তুর্য এক প্রকার কণ্ঠকে পাত্তা না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তাতে প্রচণ্ড রাগ হয় কণ্ঠের। দুপুর ৩টার দিকে বাড়ি থেকে বের হয় কণ্ঠ। যাওয়ার সময় তুর্যকে বলে যায় সে শানের বাড়ি যাচ্ছে, বাধা দেয়নি তুর্য। সোহা, তারিফ, রিয়া, তাহিয়া এবং কণ্ঠ সবাই মিলে শানের বাড়িতে যায়। সোহা নিজের গাড়ি নিয়ে এসেছিল, তাই ওদের আসতে তেমন একটা কষ্ট হয়নি। বাড়ির দরজায় টোকা দিতে দরজা এসে খুলে দেয় তোহা। সবাইকে দেখে অনেক খুশি হয়। শান ভেতরেই ছিল। তোহাকে দরজার কাছে দেখে সেও এগিয়ে যায়। বন্ধুদের দেখে চোখে মুখে হাসি উপচে পড়ছে তার। তারিফ শানকে জড়িয়ে ধরে, তোরা আসবি আমি সত্যি কল্পনা করিনি। কণ্ঠ শানের মাথায় চাটি মেরে বলো, কেন করিসনি সেটা বল। তুই কি ভেবেছিস দাওয়াত না দিলে আসবো না? সবাই জোরপূর্বক ওদের ঘরে ঢুকে গেল। আশেপাশে চোখ বুলে দেখে ঘরে একটা জিনিস পর্যন্ত নেই, শুধু একটা বড় মাদুর পেতে রাখা নিচে। কণ্ঠ সোহাকে ইশারা করে। সোহা তোহার উদ্দেশ্য করে বলে, তুমি আমার সাথে একটু বাইরে চলো তো, কথা আছে। সোহা তোহাকে এক প্রকার টেনে বাইরে নিয়ে যায়। তারিফ বলে ওঠে, এই শানুর বাচ্চা, চল আমাকে সাথে, কিছু উপহার দেই তোরে। শান অস্ফুট স্বরে বলো, তোর এসেছিস আর আমি? কথার পিঠে থামিয়ে দেয় রিয়া, তুই চল না বাইরে। ওরা বাইরে যাওয়া মাত্রই তাহিয়া আর কণ্ঠ মিলে গাড়ি থেকে আস্তে আস্তে ঘর সাজানো সব প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসতে থাকে। এমনভাবে যায় যাতে শান আর তোহা কিছু টের না পায়। কথায় বলিয়ে একসময় চুপিসারে চলে আসে তারিফ। তারিফ, কণ্ঠ, তাহিয়া মিলে খাট পালঙ্কগুলো পেতে দেয়। শানের কিছু ঠিক লাগছে না, সে জোরপূর্বক রিয়াকে রেখেই ঘরে আসে। ওদিকে সোহা তোহাকে নিয়ে আসে। দুজনে ঘরে এসে সবকিছু দেখে রীতিমতো চমকে ওঠে। শান বিস্ময় নিয়ে বলে ওঠে, এসব কি করেছিস তোরা? সবাই একসাথে বলে ওঠে, সারপ্রাইজ। তারিফ বেশ ভাব নিয়েই বলো, দেখ ভাই, কেমন তোকে উল্লু বানিয়ে সব করে ফেললাম। শান বেশ রাগ নিয়ে বলে উঠল, কেন করেছিস এসব তোরা? আমাকে বারবার মনে করাতে চাইছিস কেন যে আমি কিছু পারি না? কণ্ঠ মেঘে রাগ দেখিয়ে বলো, চুপ কর বেড়া শয়তান, কে বলেছে তোকে তুই কিছু পারিস না? আমরা তো তোকে বিয়েতে কিছু দেইনি, তাই ভাবলাম সংসার সাজিয়ে দেই। শান কাঁদু কাঁদু কণ্ঠে বলে, ভাই তোরা এত করিস না, আমাকে চেষ্টা করতে দে, আমি কিছু করতে চাই। তাহিয়া শানের বাহুতে বাহবা দিয়ে বলে, চিন্তা করিস না, সব পারবি তুই, আপাতত এখন এসব বাদ দে। সোহা তুড়ি মেরে বলো, তোর তো বাসর রাত যায়নি তাই না? কথাটা শুনে হু হু করে হেসে উঠল সবাই। সবাই মিলে ঠিক করে আজ বাসর ঘর সাজাবে শান আর তোহার জন্য।